হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দিস চ্যানেল। WBSSC গ্রুপ সি গ্রুপ ডির একটা ইম্পর্টেন্ট ক্লাস আজকে, এবং আজকে আমরা জেন্ডার অ্যাওয়ারনেস সম্পর্কে পড়ব। প্রথমে একটু ডিসকাস করব, তারপর এখান থেকে কি রকম ধরনের কোয়েশ্চেন আসতে পারে তো সেগুলো সম্পর্কেও ডিসকাস করব। জেন্ডার অ্যাওয়ারনেস টপিকটা অনেকের কাছে নতুন হতে পারে। সাধারণত তোমরা যে কম্পিটিটিভ এক্সামগুলো দিয়ে থাকো, WBP, KP বলো বা অন্যান্য ইন জেনারেল এক্সামগুলোতে জেন্ডার অ্যাওয়ারনেস থেকে কোয়েশ্চেন থাকে না। জেন্ডার অ্যাওয়ারনেস টপিকটা টিচিং যে প্রফেশন, মানে বিএড বা ডিএলএড এ পড়ানো হয় এবং টিচিং রিলেটেড এক্সামগুলোতে থাকে। তো যেহেতু এসএসসি স্কুল সার্ভিস কমিশনের কন্ডাক্ট করা একটা এক্সাম, এবং স্কুলে সার্ভিস করতে হবে আলটিমেটলি এই এক্সামটা দিয়ে, তার জন্য জেন্ডার অ্যাওয়ারনেস টপিকটা খুব ইম্পর্টেন্ট হয়ে যায়, এবং তাই এই সম্পর্কে কিছু যে তথ্যগুলো আছে সেগুলো ডিসকাস করবো, তারপর কোয়েশ্চেন দেখবো। আমাদের প্রত্যেকটা ক্লাসের পিডিএফ তোমরা জিকে জিএস বাই রোহিতে পেয়ে যাবে। এখানে ক্লাসের আপডেট, কারেন্ট অ্যাফেয়ার্স, ক্লাসের পিডিএফ সমস্তটা এখানে পেয়ে যাবে। যদি কোনো কারণে কন্ট্যাক্ট করার দরকার থাকে তাহলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারটাতে কন্ট্যাক্ট করতে পারো। ফোন করলে সকাল 11টা থেকে বিকেল 5টার মধ্যে করতে পারো। অ্যান্ড আমাদের সেকেন্ড চ্যানেল যেটা নো মানি ক্লাসেস, সেখানে সায়েন্সের সমস্ত ক্লাসগুলো হচ্ছে। সেটার জন্য তোমরা এই টেলিগ্রাম চ্যানেলটা ফলো করবে, এবং এটা অনলি হোয়াটসঅ্যাপ নাম্বার, হোয়াটসঅ্যাপই করো। এবং হোয়াটসঅ্যাপে আমাদের যুক্ত হওয়ার জন্য এই নাম্বারটাতেই কন্ট্যাক্ট করো। এবং এটা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা এখানে দেওয়া রয়েছে, পেজটা, সেখানটাতে থেকে তোমরা টেলিগ্রাম চ্যানেলেও জয়েন করতে পারো। তো প্রথমে যে বিষয়টা আমরা দেখব সেটা হচ্ছে জেন্ডার কাকে বলে। জেন্ডার বা লিঙ্গ এটা কিন্তু কোনো শুধুমাত্র মানে দু রকমের হতে পারে এরকমটা না, মানে শুধুমাত্র পুরুষ বা নারী এই দু রকমেরই জেন্ডার হতে পারে এরকমটা না। জেন্ডার বলতে বোঝায় যে পুরুষ বা নারী এবং তার সাথে অন্য কোনো জেন্ডার যদি থাকে সেটাও কিন্তু এর মধ্যে অন্তর্ভুক্ত। এটা একটা সমাজের দ্বারা নির্মিত পুরুষ নারীর বৈশিষ্ট্য, আচরণ ও ভূমিকাকে নির্ধারণ করে। এখানে দুটো জিনিস মাথায় রাখতে হবে, একটা হচ্ছে জেন্ডার আর একটা হচ্ছে সেক্স। জেন্ডার হচ্ছে একটা সোশ্যাল কনস্ট্রাক্ট, ঠিক আছে, যেটা সমাজ তৈরি করেছে। আর সেক্স হচ্ছে যেটা একটা বায়োলজিক্যাল কনস্ট্রাক্ট, মানে এখানে তার বায়োলজিক্যাল কনস্ট্রাকশন বলতে আমি বোঝাচ্ছি যে তার বডিতে, একটা হিউম্যান বডি, তার বডিতে টেস্টিস আছে না ওভারি আছে, তার বডিতে এন্ডোমেট্রিয়াম আছে, সে সন্তান প্রসব করতে পারে না পারে না, সেটার উপর ডিপেন্ড করে একটা সেক্স ডিটারমাইন হচ্ছে যে সেটা মেল অর ফিমেল। বাট জেন্ডার ইজ অ্যানাদার থিং। জেন্ডার হচ্ছে একটা সোশ্যাল কনস্ট্রাক্ট, সেখানে সামাজিকভাবে সে নিজেকে কিভাবে আইডেন্টিফাই করছে, দ্যাট ইজ জেন্ডার। আমরা অনেক সময় এরকম অনেক রকম মন্তব্য করে বসি তৃতীয় লিঙ্গের মানুষদের ক্ষেত্রে, কিন্তু এটা বুঝতে হবে যে একটা থার্ড জেন্ডার যখন সে নিজেকে, না তো সে পুরুষ হিসেবে নিজেকে দাবি করছে, না তো সে নারী হিসেবে নিজেকে দাবি করছে, তো তার সেটাকে আমরা ডিফাইন করতে পারছি না বায়োলজিক্যাল অ্যাসপেক্ট থেকে, তার জন্য আমরা তাদেরকে একটা গ্রুপিং করে দিয়েছি যে এই এই ক্যারেক্টারিস্টিক গুলো হচ্ছে থার্ড জেন্ডারের মধ্যে রয়েছে। তো বায়োলজি দিয়ে সেটাকে ডিফাইন করতে পারছি না। বা অনেক সময় এরকম হতে পারে যে কোনো নারী, মানে তাদের ক্ষেত্রে কোনো নারী সুলভ ক্যারেক্টারিস্টিক গুলো দেখা যাচ্ছে না, সেটা কোনো অনেক ক্ষেত্রে কোনো ডিজিজের জন্য হতে পারে, সেটা কিন্তু আলাদা বিষয়, সেটা কিন্তু টোটালি আলাদা বিষয়। কিন্তু যখন একটা পার্সন, সে হয়তো নিজে বায়োলজিক্যাল দিক থেকে দেখতে গেলে পুরুষ অথবা নারী, কিন্তু সে নিজেকে সেটা বলে মেনে নিতে পারছে না, নিজেকে আইডেন্টিফাই করতে পারছে না, সেখানে কিন্তু জেন্ডারের ধারণাটা চেঞ্জ হয়ে যায়। এরপরে যেটা দেখতে হবে সেটা হচ্ছে জেন্ডার অ্যাওয়ারনেস বলতে কি বুঝি। এই যে একটা ব্যক্তি, সেটা সে নারী বা পুরুষ বা থার্ড জেন্ডার, এই যে প্রত্যেকটা জেন্ডারের প্রতি আমাদের যে আচরণ বা আমাদের যে দৃষ্টিভঙ্গি, সেটা যাতে সঠিকভাবে থাকে, সেটার সম্পর্কে যেখানে আলোচনা করা হচ্ছে বা ডিসকাশন করা হচ্ছে, সেটাই বলা হচ্ছে জেন্ডার অ্যাওয়ারনেস বা লিঙ্গ সচেতনতা। সমাজে নারী, পুরুষ এবং তৃতীয় লিঙ্গের প্রতি আচরণ, বৈষম্য, অসমতা, ভূমিকা ও অধিকার সম্পর্কে সঠিক জ্ঞান ও সচেতনতাই হচ্ছে জেন্ডার অ্যাওয়ারনেস। এই জেন্ডার অ্যাওয়ারনেসের মাধ্যমে আমরা কুসংস্কার দূর করতে পারি, এবং সমাজ গঠনের ক্ষেত্রে প্রত্যেকটা জেন্ডারের ব্যক্তিরই যাতে কন্ট্রিবিউশন থাকে, এবং তারা যাতে ইকুয়াল অপরচুনিটি পায়, ইকুয়াল রিসোর্সেস তাদের কাছে থাকে, সেগুলোর দিকে আমাদের দৃষ্টি দিতে হবে। এবং একটা গঠনমূলক সমাজের ক্ষেত্রে এটা খুব গুরুত্বপূর্ণ, যেখানে কোনো একটা
জেন্ডার যাতে ডিপ্রাইভ না হয়, সেটা মেল হতে পারে, সেটা ফিমেল হতে পারে। সবসময় আমরা উমেন এম্পাওয়ারমেন্টের কথা বলি, তার মানে এই নয় যে সব ক্ষেত্রে নারীরা নির্যাতিত হয়ে যাচ্ছে এবং পুরুষরা নির্যাতন করে যাচ্ছে। এটা কিন্তু বায়াসনেস হয়ে যাবে যদি এই স্টেটমেন্টটা কেউ দেয় যে সবসময় তো নারীরা নির্যাতিত হয়ে যাচ্ছে, পুরুষরা সবসময় নির্যাতন করছে। না, একদমই না। অনেক পুরুষদের জন্যই আজকে নারীরা সামনে উঠে আসতে পেরেছে। নারীরা একা লড়াই করে পারতো না যদি পুরুষ সমাজ তাদের সাথে না থাকতো। কিন্তু ইন জেনারেল ভিউ আমরা এটা তৈরি করে নিয়েছি যে সোসাইটিতে সবসময় নারী নির্যাতিত হচ্ছে, কারণ মেজরিটি অফ দ্য কেসেসে আমরা এটা দেখে থাকি। কিন্তু তার মানে এই নয় যে প্রত্যেকটা পুরুষ মানেই সে নির্যাতন করছে আর প্রত্যেকটা নারী মানেই সে নির্যাতিত হচ্ছে। উল্টোটাও অনেক সময় দেখতে পারি। আমরা এরকমও দেখেছি যে যখন একটা নারীদের জন্য একটা আইন তৈরি করা হচ্ছে নারীদেরকে প্রোটেক্ট করতে, এবং সেই আইনের অপব্যবহার হচ্ছে, সেই আইনকে ব্যবহার করে অনেক নির্দোষ পুরুষকে ফাঁসানো হয়েছে, অনেক নির্দোষ পুরুষকে কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে, সেরকম কেসেসও আমরা দেখেছি। তো এই ব্যাপারটা, এইরকম কোনো স্টেটমেন্ট ড্র করে দেওয়া যে সবসময় আমাদেরকে একটা জেন্ডারের হয়েই কাজ করতে হবে, একটা জেন্ডারের আপলিফমেন্টের কথাই বলতে হবে, এটা কিন্তু তখন আমরা ডিসক্রিমিনেশন করে ফেলছি। আমরা চাইছি ডিসক্রিমিনেশন না করতে, কিন্তু সেটা চাওয়ার পরেও আমরা ডিসক্রিমিনেশন করে ফেলছি, আমরা বৈষম্য করে ফেলছি। নেক্সট যে টপিকটা সেটা হচ্ছে সেক্স বা জেন্ডারের মধ্যে পার্থক্য। ওই যেটা আগে বললাম যে সেক্স হচ্ছে একটা বায়োলজিক্যাল কনস্ট্রাক্ট, একটা জৈবিক ক্যারেক্টারিস্টিক বা শারীরিক ক্যারেক্টারিস্টিক, আর জেন্ডার হচ্ছে একটা সোশ্যাল কনস্ট্রাক্ট বা সামাজিক এবং সাংস্কৃতিক কনস্ট্রাক্ট। বৈষম্য বা সমাজ পরিবেশ নির্ধারণ করে। সেক্স ও জেন্ডারের মধ্যে মূল পার্থক্য হচ্ছে সেক্স হচ্ছে জৈবিক ও জেন্ডার হচ্ছে সামাজিকভাবে নির্ধারিত হয়। কোয়েশ্চেন আসলে এরকমই কোয়েশ্চেন আসবে যে সেক্স ও জেন্ডারের মধ্যে কোনটা মেন পার্থক্য, এটা। কিন্তু আমরা যদি একটু ডিপলি ব্যাপারটাকে বোঝার চেষ্টা করি, তো এমন একটা সমাজ ধরো যেখানে কোনো রকমের কোনো ডিসক্রিমিনেশন নেই, কোনো রকমের কোনো বাধ্যবাধকতা নেই যে হ্যাঁ পুরুষ নারী এরকম হতে হবে। তো সেখানে কিন্তু এই যে আজকের দিনে দাঁড়িয়ে আমরা যেটা নিয়ে স্ট্রাগল করছি, ইকুয়ালিটি নিয়ে স্ট্রাগল করছি, ইকুয়াল অপরচুনিটি নিয়ে স্ট্রাগল করছি, সেখানে তাহলে এই অ্যাওয়ারনেস বা এই রকমের স্ট্রাগলিং এর ব্যাপারটা আসবে না। কিন্তু আমাদের যে সোসাইটি সেটা একটা টাইম থেকে প্যাট্রিয়ার্কাল সোসাইটি বা পুরুষতান্ত্রিক সমাজে আমরা বসবাস করছি, তার জন্য কিন্তু বারবার করে এত রকমের প্রজেক্ট, এত রকমের যে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন থেকে শুরু করে ইকুয়াল অপরচুনিটি দেওয়ার কথা, রুলস রেগুলেশন, সবসময় কিন্তু সেটা একটু নারীদের ভরেতেই যায়। জেন্ডার রোল বলতে কি বোঝায়? জেন্ডার রোল, আবার বারবার আমি যতবারই এই জেন্ডার অ্যাওয়ারনেস পড়বো ততবারই আমি একই কথা রিপিট করব, শুনতে খারাপ লাগলেও এই একটা ভিত্তির উপরই দাঁড়িয়ে আছে গোটা সাবজেক্টটা। জেন্ডার রোল বলতে বোঝায় সমাজ দ্বারা নির্ধারিত নারী ও পুরুষের সামাজিক, সাংস্কৃতিক এবং আচরণগত ভূমিকাকে জেন্ডার রোল বলা হয়। কিন্তু এই জেন্ডার রোল কোনো ফিক্সড রুল বুক থেকে ডিসাইড হবে না। এরকমটা নয় যে পুরুষরাই একমাত্র বাইরে উপার্জন করবে, নারীরা ঘর সংসার সামলাবে, বা পুরুষরা সবসময় প্রোটেক্টর হবে, নারীদেরকে প্রোটেক্ট করতে হবে, নট লাইক দ্যাট। জেন্ডার রোল বলতে এখানে বোঝানো হচ্ছে যে একটা জেন্ডার, সেই জেন্ডারের কিছু ভূমিকা রয়েছে এবং সেই ভূমিকাটা সমাজ গঠনের ক্ষেত্রে যে ভূমিকা রয়েছে বা গোটা সমাজের কাছে, গোটা গ্লোবের কাছে, গোটা পৃথিবীর কাছে যে ভূমিকা রয়েছে, সেটাই হচ্ছে জেন্ডার রোল। এরকম যদি কোনো সোসাইটি হতো, বা হয়তো এখনো কোথাও এক্সিস্ট করে কিনা আমার জানা নেই, কোনো ট্রাইবাল কমিউনিটিতে করতেই পারে, যেটা হচ্ছে মাতৃতান্ত্রিক সমাজ। মাতৃতান্ত্রিক সমাজ মানে যেখানে মেয়েরা হচ্ছে প্রধান, তাহলে সেখানে পাল্টে যেত আমাদের সমাজের থেকে, আমরা যে সমাজে বড় হয়েছি সেই সমাজ থেকে পাল্টে যেত। তার মানে কি এরকম কোনো ওভারঅল গ্লোবাল রুল নেই যে হ্যাঁ পুরুষদের এই এই কাজ, নারীদের এই এই কাজ। এটা কিন্তু সময়ের সাথে সাথে পরিবর্তন হয়। কিন্তু আমরা যেই সময়ে দাঁড়িয়ে রয়েছি সেই সময় সোসাইটি দ্বারা নির্ধারণ করা কিছু নর্মস থাকে। নর্ম মানে কিছু কিছু বিধি যেগুলো অলিখিত কিন্তু যেটা চলে আসছে, যেটা সময়ের সাথে সাথে চলে আসছে, এবং সেটাকে আমরা মানে ঠিক বলে মেনে নিয়েছি, এবং সেটা সেটা সামহাও আমাদের কোনো হার্ম করছে না, তো সেটাকে আমরা জেন্ডার রোলের মধ্যে ফেলে দিতে পারি।
জেন্ডার ডিসক্রিমিনেশন বা লিঙ্গ বৈষম্য বলতে কি বোঝায়? লিঙ্গ ভেদে কোনো ব্যক্তির সঙ্গে যদি অসম বা অন্যায় আচরণ করা হয় তাহলে তাকে লিঙ্গ বৈষম্য বলা হচ্ছে। তুমি মেয়ে, তুমি এটা করতে পারবে না, তুমি রাত্রিরে এর থেকে বাইরে বেরোতে পারবে না, সেটা আলাদা ব্যাপার। যে বেরোতে পারবে না তার কারণটা তার সেফটি হতে পারে, সেটা আলাদা বিষয়। আমরা যদি সেই বিষয়টাকে নেগলেক্ট করি কিছুক্ষণের জন্য, জানি নেগলেক্ট করাটা খুব ডিফিকাল্ট, সেটা একটা মেজর ইস্যু যে কেন মেয়েরা রাত্রিবেলা বাইরে বেরোতে পারে না, কিন্তু স্টিল আমরা যদি সেই বিষয়টাকে পুরোপুরি ধরে নিই যে এরকম কোনো ব্যাপার নেই, সেফটির কোনো ইস্যু নেই, একটা হাইপোথেটিক্যাল সোসাইটি, একটা ইউটোপিয়ান সোসাইটির কথা ভাবতে পারো, যে যেখানে এরকম কোনো সেফটি কনসার্ন নেই, তো সেখানে যদি বলা হয় যে না তুমি মেয়ে বলে এই কাজটা করতে পারবে না, তুমি ছেলে বলে এই কাজটা করতে পারবে না, শুধু মেয়েদের কেন, ছেলেদেরকে কি বলা হয় যে ছেলে হয়ে কাঁদছিস, তো ছেলে হয়ে কাঁদছে মানে যখন তাকে এটা ট্যাগ দেওয়া হচ্ছে যে কোনো একটা জেন্ডারের বেসিসে তাকে জাস্টিফাই মানে একটা কোনো জেন্ডারের বেসিসে তাকে দেখা হচ্ছে, মানে জেন্ডারের লেন্স দিয়ে তাকে দেখা হচ্ছে যে ছেলে বলে এটা, মেয়ে বলে এটা, সেটা ডিসক্রিমিনেশন হচ্ছে। এবং সেই ডিসক্রিমিনেশনের চরম পর্যায়ে আমরা দেখতে পারি যখন কি তৈরি হয় না, যখন কন্যা ভ্রূণ হত্যা হচ্ছে, কন্যা ভ্রূণ হত্যা হচ্ছে, এবং সেই কন্যা ভ্রূণ হত্যা করছে, এবং যে মহিলার কন্যা ভ্রূণ হত্যা করা হচ্ছে তিনি একজন মহিলা, তার ভ্রূণটাকে হত্যা করা হচ্ছে, এবং সেটা ভীষণভাবে একটা প্যাথেটিক সিচুয়েশন এবং ইল্লিগাল তো বটেই। এবং এরকম অনেক ক্ষেত্রে দেখা যায় যে 3টে 4টে 5টা মিসক্যারেজ হওয়ার পর সেই পার্সনটার বডিতে এত এনার্জি থাকে না যে সে আরো একটা বাচ্চা কনসিভ করতে পারে, অনেক সময় মারাও যায়। তো এই যে ডিসক্রিমিনেশন গুলো, এটাও একটা ডিসক্রিমিনেশন। বা কোনো জায়গায় দেখতে পাই আমরা যে ওয়ার্কিং প্রফেশনের ক্ষেত্রে ডিসক্রিমিনেট করা হচ্ছে, অথচ আমাদের আর্টিকেল 15 যেটা ফান্ডামেন্টাল রাইটস এর মধ্যে পড়ছে, যেখানে উল্লেখ করা হয়েছে যে কোনো রকমের সেক্স, কাস্ট, রেস, রিলিজিয়ন, প্লেস অফ বার্থ মানে লিঙ্গ, বর্ণ, ধর্ম, জাতি এবং কোথায় সে জন্মাচ্ছে তার বেসিসে কোনো রকমের কোনো বৈষম্য করা যাবে না। জেন্ডার ডিসক্রিমিনেশন বা লিঙ্গ বৈষম্য কিন্তু একটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলে আমাদের সোসাইটিতে। শিক্ষা, কর্মসংস্থান, স্বাস্থ্যসেবা, রাজনৈতিক ক্ষেত্রে অংশগ্রহণের মতো সকল ক্ষেত্রে সমান সুযোগ, অধিকার এবং মর্যাদা দেওয়ার থেকে তাদেরকে বঞ্চিত করা হয় জেন্ডার ডিসক্রিমিনেশনের মাধ্যমে। এইবার এখানে আরেকটা কনসেপ্ট আসে যে তাহলে রিজার্ভেশন কেন করা হচ্ছে? ইকুয়ালিটি দু রকমের হয়, একটা হচ্ছে ইকুয়াল অপরচুনিটি, যে একটা ছেলেকে যে অপরচুনিটি দেওয়া হচ্ছে একটা মেয়েকেও সেই অপরচুনিটি দেওয়া হোক, একটা মেয়েকে যে অপরচুনিটি দেওয়া হচ্ছে একটা ছেলেকেও সেই অপরচুনিটি দেওয়া হোক, একটা থার্ড জেন্ডারের ব্যক্তিকেও সেই অপরচুনিটি দেওয়া হোক। আর সেকেন্ড অফ অল, যদি আমি একটা ছেলেকে সেম অপরচুনিটি দিচ্ছি, সে যতদূর সেই অপরচুনিটিটা নিয়ে এগোতে পারবে, একটা মেয়ে বা একটা থার্ড জেন্ডারের পার্সনকে তার থেকে বেশি অপরচুনিটি দিতে হবে সেই ছেলেটার ইকুয়াল পজিশনে দাঁড় করাবার জন্য। তার জন্য এই রিজার্ভেশনের কনসেপ্টটা আসে, যে যেটা অলরেডি পিছিয়ে পড়ে আছে তাকে যদি সেই সমান লাইনে আনতে হয় তাহলে তাকে আরো বেশি পুশ করতে হবে, আরো বেশি সুযোগ দিতে হবে। কেউ যদি এখান থেকে স্ট্রাগলটা শুরু করছে আর কেউ শুরু করছে এখান থেকে, তাহলে তাদেরকে যদি একই ফিনিশিং লাইনে পৌঁছাতে হয় তাহলে এর স্ট্রাগলটা এইটুকু, এর স্ট্রাগলটা কিন্তু এতটা বড়, তাহলে অলরেডি তাকে একটা পুশ ব্যাক দিতে হবে পিছন থেকে, যে যার জন্য আসে রিজার্ভেশনের কনসেপ্ট, যে এদেরকে একটু আপলিফট অলরেডি করতে হবে, তারপরে তারা দৌড়াতে পারবে, নইলে তাদের স্টার্টিং পয়েন্টটাই তো আলাদা। নেক্সট হচ্ছে জেন্ডার ইকুয়ালিটি। জেন্ডার ইকুয়ালিটি লিঙ্গ সমতা, যেটা নারী, পুরুষ এবং তৃতীয় লিঙ্গের নির্বিশেষে সকল ব্যক্তির জীবনে শিক্ষা, কর্মসংস্থান, স্বাস্থ্য, সম্পদ, সুযোগ সুবিধা প্রতিটি ক্ষেত্রে সমান অধিকার এবং মর্যাদা দেওয়া। এটি সকল লিঙ্গের মানুষের জন্য সমান অধিকার এবং সুযোগ নিশ্চিত করে। এবং জেন্ডার ইকুইটি বলতে ভিন্ন লিঙ্গের ন্যায্য আচরণের ধারা দেওয়া হয়। এই যে ইকুয়ালিটি আর ইকুইটি, এই দুটো কথা কিন্তু আলাদা। ইকুয়ালিটি মানে আমি দুজনকেই সেম অপরচুনিটি দিলাম, যে এখানে আছে তাকেও আমি এতটা তুললাম, যে এখানটাতে ছিল তাকেও আমি ঠিক এইটুকু লেন্থেরই অপরচুনিটি দিলাম, ইকুয়াল অপরচুনিটি। কিন্তু ইকুইটি বলতে বোঝায় যে এখানে ছিল তাকে আমি এইটুকু তুললাম, আর যে এই নিচে ছিল তাকেও আমি এতটা তুললাম, যে দুজনকে একই প্ল্যাটফর্মে এনে দাঁড় করালাম। তো এই দুটোর মধ্যে কিন্তু ডিফারেন্স আছে।
যখন আমরা ইকুয়ালিটির কথা বলি, আমরা কিন্তু কখনোই বলি না যে একটা পুরুষের যে পেশিবহুল দেহ, সে যদি 50 কেজি ওয়েট তুলতে পারে, একটা নারীও 50 কেজি ওয়েট তুলতে পারবে। একটা পুরুষ যেভাবে ফাইট করতে পারবে, একটা নারীও সেভাবে ফাইট করতে পারবে। নট অলওয়েজ, এক্সেপশন আর দেয়ার, এক্সেপশন থাকতেই পারে, বাট যখন ইকুয়ালিটির কথা বলা হচ্ছে তখন এটা বলা হচ্ছে যে একটা মেল পার্সন তার জীবনে প্রতিষ্ঠিত হওয়াটা যতটা এসেনশিয়াল হিসেবে দেখা হয় আমাদের সমাজে, নারীর জীবনে প্রতিষ্ঠিত হওয়াটা ততটা এসেনশিয়াল হিসেবে দেখা হয় না। নারী যদি প্রতিষ্ঠিত হয়ে যায় তাহলে সেটা তার চয়েস, তার ভালো লাগা, তার প্যাশন, এইভাবে আমরা ডিফাইন করি। কিন্তু যখন একটা পুরুষ প্রতিষ্ঠিত হয় তখন সে তো পুরুষ, তাকে তো প্রতিষ্ঠিত হতেই হতো। নট লাইক দ্যাট। এটা হওয়া উচিত যে নারী পুরুষ থার্ড জেন্ডার নির্বিশেষে সমাজে প্রতিষ্ঠিত হওয়া বা ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স গেইন করা, এটা প্রত্যেকটা ব্যক্তির একটা অপশন হতে পারে না, এটা ম্যান্ডেট হতে হবে, এটা ম্যান্ডেটরি হতে হবে। তবেই আমরা জেন্ডার ইকুয়ালিটিতে পৌঁছাতে পারবো। একটা মেল পার্সন, সে মেল পার্সনটা যদি সার্টেন এজ পর্যন্ত প্রতিষ্ঠিত না হতে পারে, সমাজ তাকে বা ফ্যামিলি তাকে তানা মারে যে তুমি কেন প্রতিষ্ঠিত হতে পারোনি, তোমাকে প্রতিষ্ঠিত হতে হবে। সামহাও তাকে একটা দিকে ঠেলে দেয় যে তাকে প্রতিষ্ঠিত হতে হবে। সে চাইলেও উইদাউট এনি ফিনান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স সে বেঁচে থাকতে পারবে না। উল্টো দিকে একটা নারী একটা সার্টেন এজের পর সে যদি প্রতিষ্ঠিত না হতে পারে, তাহলে তাকে এটাই বলা হয় যে এনাফ, অনেক ট্রাই করে নিয়েছো, অনেক পড়াশোনা করে নিয়েছো, এনাফ, এবার তুমি ঘর সংসার করো। দিস ইজ দ্য নর্মাল, মানে এটা হচ্ছে আমাদের সমাজের মানে নর্মাল একটা প্রথা হয়ে এসছে। প্রথম কথা হচ্ছে যে একটা ব্যক্তি তার সমাজে প্রতিষ্ঠিত হওয়াটা ম্যান্ডেটারি। এবার সেই যে প্রতিষ্ঠিত হচ্ছে, সেই প্রতিষ্ঠিত হওয়াটা কিরকম ভাবে প্রতিষ্ঠিত হবে সেটা তার চয়েস হতে হবে। সেটাকে কোনো রকম ভাবে আমরা তার উপর চাপিয়ে দিতে পারি না যে তুমি পুরুষ হয়ে তুমি বিউটিশিয়ান হতে পারো না, তুমি পুরুষ হয়ে তুমি ডান্সার হতে পারো না, বা তুমি নারী হয়ে তুমি ড্রাইভার হতে পারো না। এটা হচ্ছে এইখানটাতেই আসে যে কিভাবে আমরা জেন্ডার রোলটাকে ডিসাইড করছি। জেন্ডার রোল শুড নট বি ডিসাইডেড বাই সোসাইটি। কখনো সমাজ জেন্ডার রোল ডিসাইড করে দিয়ে একটা ব্যক্তির যে ব্যক্তি স্বাধীনতা সেটাকে খর্ব করতে পারে না। এবং অ্যাজ টিচার হোক বা অ্যাজ পেরেন্ট হোক বা যে কোনো অ্যাডাল্ট পার্সন হিসেবে আমাদের এটা কর্তব্য যে আমাদের যে নেক্সট জেনারেশন রয়েছে বা বাচ্চাদেরকে এটা শেখানো যে এরকম ভাবে যে যাতে তারা জেন্ডার ডিসক্রিমিনেশন না করে। জেন্ডার বায়াস মানে পক্ষপাতিত্ব করা, কোনো একটা লিঙ্গর হয়ে পক্ষপাতিত্ব করা হচ্ছে, সেটা কিন্তু জেন্ডার বায়াস হয়ে যাবে। আমরা এই যে এক্সাম্পল গুলো আমরা দিলাম যে পুরুষরা কাঁদে না, এটা একটা জেন্ডার বায়াস স্টেটমেন্ট। পুরুষরা কেন কাঁদবে না? পুরুষদের কি ইমোশন নেই? সবসময় আমরা পুরুষদেরকে একটা ম্যাসকুলাইন ফিগার, একটা স্ট্রং এরকম ফিগার হিসেবে শো করেছি, কিন্তু এই যে আলফা মেলের যুগে সিগমা মেল, সেটাই কিন্তু আলটিমেট আমার মনে হয় সমাজকে পাল্টাতে পারে। কোনো একটা রিজিড মনোভাব, যদি এরকম কোনো মনোভাব হয়ে থাকে কোনো নারী পুরুষ নির্বিশেষে, যে আমি যেটা করছি সেটাই ঠিক, আমি যেটা করছি সেটাই ঠিক এবং সেটাই একমাত্র ঠিক, আমি সামনের পার্সনের কোনো পার্সপেক্টিভ শুনবই না, সেটা কিন্তু একদম বায়াস স্টেটমেন্ট। সেরকম ভাবে পুরুষ যেটা করছে সেটাই ঠিক বা নারী যেটা করছে সেটাই ঠিক বা একটা অন্য জেন্ডার থার্ড জেন্ডারের পার্সন যেটা করছে যেটা বলছে সেটাই ঠিক, এই জিনিসটা হচ্ছে একটা জেন্ডার বায়াস স্টেটমেন্ট। বোঝা যাচ্ছে আমি কি বোঝাতে চাইছি? বা আরো আমরা অন্যভাবে বুঝতে পারি যে রান্না করা সেটা মেয়েদের কাজ, ছেলেরা কেন রান্না করবে, এই যে স্টেটমেন্টটা এটা একটা জেন্ডার বায়াস স্টেটমেন্ট। রান্না করা বা ঘরের কাজ বা নিজের কাজটুকু করে নেওয়া আমার তো মনে হয় এটা ততটাই জরুরি যতটা জরুরি ব্যাংকে অ্যাকাউন্ট থাকা। প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালকে তার বেসিক নেসেসিটি গুলোর জন্য প্রিপেয়ার থাকা দরকার, যার জন্য এখন বাচ্চাদেরকে শেখানো হয় স্কুলে যে কিভাবে তুমি নিজের টিফিনটা নিজে খুলবে, নিজে পরিষ্কার করে রাখবে, নিজের ব্যাগটা নিজে গোছাবে। কারণ সেলফ ইন্ডিপেন্ডেন্স পার্সনরা খুব ডিসিপ্লিন হয় নিজেদের মধ্যে, এবং সেলফ ইন্ডিপেন্ডেন্স হওয়া সেটাও কিন্তু আমাদের একটা গঠনমূলক সমাজ তৈরি করার জন্য খুব গুরুত্বপূর্ণ। জেন্ডার বায়াস ও লিঙ্গ পক্ষপাতিত্ব হলো নির্দিষ্ট কোনো ব্যক্তি বা কোনো গোষ্ঠীর প্রতি লিঙ্গের ভিত্তিতে অসম আচরণ বা মনোভাব পোষণ করা। একটি লিঙ্গের ভিত্তিতে ব্যক্তিদের প্রতি অধিকারমূলক আচরণ বা বৈষম্যকে বোঝায়। যেমন এক্সাম্পল অলরেডি আমি দিয়েছি, বোঝা গেছে তাহলে জেন্ডার বায়াস কি।
জেন্ডার স্টিরিওটাইপ বলতে কি বোঝায়? স্টিরিওটাইপ মানে ওই যে যেগুলো এতদিন পর্যন্ত চলে এসেছে, যেগুলোকে নিয়ে আমরা স্টিরিওটাইপ তৈরি করে দিয়েছি, যে এ বাবা এই মেয়েটাকে কিরকম ছেলে ছেলে দেখতে, বা কোনো একটা ছেলে যদি একটু সফটলি স্পোকেন হয় তখন তাকে নানা রকমের উল্টো পাল্টা কথা বলি, যদি একটু মানে সফটলি স্পোকেন হলে তাদের এই মেয়ে মেয়ে ভাব দেখানো হচ্ছে। কোনো মেল যদি কোনো ক্লাসিক্যাল ডান্সার হয়ে যায় তো তাকে তো আর কি কি নামে ডাকা হয় আমার থেকে বেটার তোমরা জানো। তো বা যদি কোনো ফিমেল পার্সন সে যদি চুলগুলোকে ছোট ছোট কেটে নেয় একদম সব সময় স্কুল কলেজে জিন্স টি শার্ট পরে যায় তো টমবয় টমবয় বলে ডাকা হয়। জিন্স টি শার্ট পরে তো অনেকেই যায়, সেটা বলছি না, বাট স্পেসিফিক কিছু গার্লস থাকে যারা যারা একটু মানে মেনলি মেনলি যে ব্যাপারটা, এই যে কথাটা আমি বলছি ইটসেলফ ইটস জেন্ডার বায়াস স্টেটমেন্ট, যে মেনলি নারী সুলভ ভাব নেই আমাদের কাছে। পুরুষের একটা পিকচার আছে, একটা আইডিয়াল পুরুষের একটা পিকচার আছে, আইডিয়াল নারীর একটা পিকচার আছে। যখনই সেটা থেকে ডেভিয়েট করে তখন আমরা তাকে একটা ট্যাগ দিয়ে দিই যে ও তো এই রকম, ও তো সেই রকম। তো এই যে জিনিসটা, এটা হচ্ছে একটা জেন্ডার স্টিরিওটাইপ। নারী বা পুরুষের স্বভাব, চরিত্র, ভূমিকা, ক্ষমতা বা আচরণ সম্পর্কে সমাজে প্রচলিত পূর্ব নির্ধারিত এবং সংকীর্ণ ধ্যান ধারণাকেই বোঝানো হয়েছে, যেটা ভীষণ রিগ্রেসিভ। এবং উদাহরণ হিসেবে বলা যায় পুরুষেরা কঠোর হবে, শক্তিশালী হবে, কম আক্রমণাত্মক হবে, মহিলারা যত্নশীল হবে, আবেগপ্রবণ হবে, এগুলোকে জেন্ডার স্টিরিওটাইপ বলা হচ্ছে। জেন্ডার স্টিরিওটাইপ সামাজিকভাবে বিভিন্ন লিঙ্গের মানুষের ইচ্ছা, শখ, পছন্দকে সীমিত করে দেয়। এবং এর পরের যে কনসেপ্ট সেটা হচ্ছে জেন্ডার গ্যাপ। সমাজে পুরুষ এবং মহিলাদের মধ্যে সুযোগ, অধিকার এবং বিভিন্ন অসমতা, যেমন শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতি, রাজনৈতিক ক্ষেত্রগুলিতে লিঙ্গ ব্যবধান লক্ষ্য করা যায়। এর ফলে সমাজে জেন্ডার ইকুয়ালিটি বা লিঙ্গ সমতা নিশ্চিন্ত করা প্রয়োজন। এই জেন্ডার গ্যাপ নিয়ে প্রচুর কাজকর্ম হয়। জেন্ডার লিটারেসি রেটে আমরা জেন্ডার গ্যাপ দেখতে পাই। তারপর কর্মক্ষেত্রে যে পার্টিসিপেশন, সেখানে আমরা জেন্ডার গ্যাপ দেখতে পাই। তো ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের গ্লোবাল জেন্ডার গ্যাপ ইন্ডেক্স প্রকাশ করে, যেখানে বৈষম্যকে 0 থেকে 1 স্কেলে মূল্যায়ন করা হয়। এটা খুব ইম্পর্টেন্ট একটা ডেটা, এটা কিন্তু মাথায় রাখবে। এবং লাস্ট কনসেপ্ট হচ্ছে উইমেন এম্পাওয়ারমেন্ট বা নারীর ক্ষমতায়ন। নারীর ক্ষমতায়ন হলো জীবনের প্রতিটি ক্ষেত্রে নারীর শিক্ষা, কর্মসংস্থান, সিদ্ধান্ত গ্রহণ, আইনগত অধিকারের সমান সুযোগ সুবিধা, স্বাধীনতা এবং সাক্ষরতা অর্জন করা। তো এই যে নারীদের প্রত্যেকটা ক্ষেত্রে নারীদের এম্পাওয়ার করা মানে ক্ষমতা দেওয়া, যাতে নারীরা নিজেদের সিদ্ধান্ত গ্রহণ করতে পারে, নিজেদের মানে যেভাবে ধরো একটা ফ্যামিলিতে, আমি শিক্ষাগত যোগ্যতা ছেড়ে দিলাম, ধরো একটা ফ্যামিলিতে একটা মেল পার্সন আছে, একটা ফিমেল পার্সন আছে। এই মেল পার্সনটার শিক্ষাগত যোগ্যতা হচ্ছে ক্লাস 10 পাস করেছে, আর এই ফিমেল পার্সনটার শিক্ষাগত যোগ্যতা সেম 10 পাস করেছে। তারপরেও আমরা কি দেখতে পাই যে এই মেল পার্সনটাই কিন্তু সেখানে সমস্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এবং ক্ষমতা এবং আইনগত যে অধিকার বা সিদ্ধান্ত, মেনলি সিদ্ধান্ত গ্রহণ, যেটা খুব ইম্পর্টেন্ট, যেটা ফিমেলদের ক্ষেত্রে খুব ল্যাক অফ কনফিডেন্স দেখতে পাওয়া যায়, মানে প্র্যাকটিস কম তাদের ডিসিশন মেকিং এ, যে তারা সিদ্ধান্ত গ্রহণ করতেই পারে না, কারণ তাদেরকে কোনোদিন সিদ্ধান্ত গ্রহণ করতে দেওয়াই হয়নি। সবসময় তাদেরকে কেউ না কেউ তাদের হয়ে সিদ্ধান্তটা গ্রহণ করে নিয়েছে। আমি বলছি না যে সবসময় খারাপ গ্রহণ করেছে, আমি একদমই নেগেটিভ সেন্সে বলছি না। একটা ফিমেল পার্সন কোনো সময় তার বাবা, কোনো সময় তার হাজবেন্ড, কোনো সময় তার ছেলে, বা কোনো সময় তার অন্য কোনো মেল যে ফ্যামিলিতে গার্জেন রয়েছে, সে তার হয়ে ডিসিশনটা নিয়েছে এবং তার ভালোর জন্যই নিয়েছে, হয়তো হয়তো ভালোর জন্যই নিয়েছে, কিন্তু তার উপর ছেড়ে দেওয়া হয়নি যে তুমি সিদ্ধান্তটা গ্রহণ করো। এবং এই প্র্যাকটিসটার জন্যই কিন্তু এই ফিমেল পার্সনের যে গোটা নারী জাতির সিদ্ধান্ত গ্রহণ করার যে ক্ষমতা সেটা খুবই সীমিত। এবং এইটাই বলার যে এরকম যদি সোসাইটি যেটা একটা মাতৃতান্ত্রিক সমাজ,
বা ম্যাট্রিয়ার্কাল সোসাইটি, সেখানে কিন্তু সমাজে নারীরাই মূল চালিকা শক্তি এবং মূল চালিকা শক্তি হিসেবেই তারা ভূমিকা পালন করে এবং বংশধারা মায়ের দিক থেকে নির্ধারিত হয়। ঠিক আছে, মায়ের দিক থেকে নির্ধারিত হয় এবং সম্পত্তি গ্রহণের ক্ষেত্রে নারীদের ভূমিকা থাকে। ওকে, আচ্ছা, আর একটা টপিক যেটা হচ্ছে প্যাট্রিয়ার্কি। প্যাট্রিয়ার্কি বা পিতৃতন্ত্র হলো সমাজতান্ত্রিক ব্যবস্থা যেখানে মানে আমাদের সোসাইটিতে যেরকম চলছে রাজনীতি, অর্থনীতি, পরিবার সহ সমাজের বিভিন্ন ক্ষেত্রে পুরুষদের অধিপত্য এবং কর্তৃত্ব থাকছে এবং এটি লিঙ্গের বৈষম্য তৈরি করে। আচ্ছা, প্যাট্রিয়ার্কি অ্যান্ড ম্যাট্রিয়ার্কি তো একটা জিনিস, প্যাট্রিনিলিয়ান আর ম্যাট্রিনিলিয়ান একটা জিনিস। ঠিক আছে, প্যাট্রিনিলিয়ান মানে হচ্ছে বাবার বংশ পরম্পরা যেটা আসছে, ম্যাট্রিনিলিয়ান মানে মায়ের বংশ পরম্পরা। জেন্ডার কি? জেন্ডার হচ্ছে একটু আগে দেখেছি যেটা হচ্ছে মানুষের সামাজিক নির্ধারিত ভূমিকা। জেন্ডার ডিসক্রিমিনেশন বা লিঙ্গ বৈষম্য বলতে বোঝায় কি বোঝায় না লিঙ্গের ভিত্তিতে অসম আচরণকে বোঝায়। নিম্নের কোনটি লিঙ্গ বৈষম্যের একটি কারণ? সাংস্কৃতিক প্রথা ও কুসংস্কার, পিতৃতান্ত্রিক সমাজ গঠন, শিক্ষা এবং অর্থনীতিতে অসম সুযোগ। প্রত্যেকটাই লিঙ্গ বৈষম্যর একটি কারণ, উপরের সবকটি। জেন্ডার স্টিরিওটাইপ বলতে কি বোঝানো হয়েছে? জেন্ডার স্টিরিওটাইপ বলতে বোঝানো হয়েছে সামাজিকভাবে পূর্ব কল্পিত লিঙ্গগত ধারণা। স্টিরিওটাইপ যেটা হচ্ছে একটা রিগ্রেসিভ মাইন্ডসেট, যেটা আগের থেকে ডিসাইডেড হয়ে আছে এবং যেটা সোসাইটিতে চলে আসছে এবং পূর্ব কল্পিত একটা ধারণা। সমান কাজের জন্য সমান বেতন দেওয়া নিম্নের কোনটির সঙ্গে যুক্ত? সমান কাজের জন্য সমান বেতন দেওয়া এটা হচ্ছে ইকুয়ালিটির সঙ্গে যুক্ত, ইকুইটি কিন্তু না, এটা ইকুয়ালিটির সঙ্গে যুক্ত। জেন্ডার বায়াস কি? জেন্ডার বায়াস হচ্ছে নির্দিষ্ট লিঙ্গের মধ্যে পক্ষপাত করা। বায়াস মানে হচ্ছে পক্ষপাত করা। ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে লিঙ্গ বৈষম্য দূরীকরণ ও সমতার কথা বলা হয়েছে? এই সমতার কথা বলা হয়েছে আর্টিকেল 14 থেকে 16। 14-এ কি বলা হয়েছে? ইকুয়ালিটি বিফোর ল এবং ইকুয়াল প্রোটেকশন অফ ল, অ্যান্ড 15-এ বলা হয়েছে ডিসক্রিমিনেশন করা যাবে না এবং 16-এ বলা হয়েছে ইকুয়াল অপরচুনিটি দিতে হবে গভর্নমেন্ট এমপ্লয়ের ক্ষেত্রে, সমস্ত কোনো রকমের কোনো ডিসক্রিমিনেশন করা যাবে না। জেন্ডার গ্যাপ বা লিঙ্গ ব্যবধান কি পরিমাপ করে? লিঙ্গ ব্যবধান পরিমাপ করে লিঙ্গ ভিত্তিক সুযোগ, অধিকার এবং অসমতা। নারী ক্ষমতায়ন বা উমেন এম্পাওয়ারমেন্ট বলতে কি বোঝায়? নারী ক্ষমতা বা উমেন এম্পাওয়ারমেন্ট বলতে বোঝায় নারীর সামাজিক এবং অর্থনৈতিক ক্ষমতা বৃদ্ধি করার কথা। বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্পটি কবে চালু করা হয়েছে? বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্পটি চালু করা হয়েছে 2015 সালে। কন্যা ভ্রূণ হত্যার বিরুদ্ধে কোন আইন প্রণয়ন করা হয়? কন্যা ভ্রূণ হত্যার বিরুদ্ধে প্রণয়ন করা হয় পিসিপিএনডিটি আইন, এবং এই পিসিপিএনডিটি আইনের ফুল ফর্ম কি? প্রি কনসেপশন অ্যান্ড প্রি ন্যাটাল ডায়াগনোসিস টেকনিক। প্রি কনসেপশন and prenatal diagnostic টেকনিক, যার মাধ্যমে কোনো ভ্রূণের জেন্ডার আগের থেকে দেখা যায়। এটা অনেক উন্নত দেশে এটা করাটা ইলিগাল কিছু না, যেখানে জেন্ডার ডিসক্রিমিনেশন অনেক কম সেই সমস্ত দেশগুলোতে, স্পেশালি ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতে আমরা দেখে থাকি যে এই কোনো ভ্রূণের জেন্ডার রিভিল সেটা ডিপেন্ড করে পেরেন্টসদের ওপর, তারা চাইলে সেটা কিন্তু আগের থেকে জানতে পারে। এখানে একটা আইন আছে পস্কো অ্যাক্ট। এই পস্কো অ্যাক্টটা খুবই ইম্পর্টেন্ট এবং খুবই কঠিন অ্যাক্টের মধ্যে পড়ে। এই পস্কো অ্যাক্টে কিন্তু জামিন টামিন কিছু হয় না। পস্কো অ্যাক্টের ফুল ফর্ম হচ্ছে প্রোটেকশন অফ চিলড্রেন ফ্রম সেক্সুয়াল অফেন্সেস। এই পস্কো একটা খুব ইম্পর্টেন্ট, এখান থেকে কয়েকটা ইনফরমেশন একটুখানি মনে রাখবে। যেটা হচ্ছে প্রথম কবে এসেছিল? পস্কো অ্যাক্ট এসছে 2012-এ, ঠিক আছে, 2012 সালে, এবং 2012 সালের 14ই নভেম্বর এই অ্যাক্টটা লাগু করা হয়।
এবং এই একটা ইউএন এর ইউনাইটেড নেশনের যে রাইট অফ চিলড্রেন ছিল, সেই রাইট অফ চিলড্রেনের রেটিফিকেশনের পরে এই একটা নিয়ে আসা হয়। এবং এই পস্কো একটা কিন্তু 18 বছরের নিচে যত রকমের 18 বছরের নিচের চাইল্ডের ক্ষেত্রে প্রযোজ্য। চাইল্ড মানে শুধুমাত্র কিন্তু এখানে ফিমেল চাইল্ড না, চাইল্ড মেল এবং ফিমেল বোথ চাইল্ডের ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য। জেন্ডার নিউট্রাল একটা ল, পস্কো অ্যাক্ট কিন্তু কোনো নারীদের সুরক্ষার ল নয়, এটা কিন্তু জেন্ডার নিউট্রাল। একটা ল। এবং এখানে পস্কো অ্যাক্ট সাধারণত লাগে যে মানে যার সাথে সেক্সুয়াল অ্যাবিউজ হচ্ছে, সেই সেক্সুয়াল অ্যাবিউজটা কোনো পরিচিত কোনো ব্যক্তি কোনো চাইল্ডের সাথে করছে 18 বছরের নিচে, একদিনও যদি 18 বছর থেকে কম হয় এবং পস্কো অ্যাক্ট সেখানে লাগু হবে। ইভেন যদি সেখানে কেউ এই সেক্সুয়াল অফেন্স করতে সাহায্য করে তাকেও কিন্তু সেম শাস্তি দেওয়া হবে পস্কো অ্যাক্টের আন্ডারে। এবং এই পস্কো অ্যাক্টটাকে চাইল্ড ফ্রেন্ডলি করা হয়েছে, এবং চাইল্ড ফ্রেন্ডলি করার জন্য এখানে চিলড্রেনের যে মানে মেন্টাল এবং ফিজিক্যাল বোথ হেলথের কথা খুব প্রায়োরিটি দেওয়া হয় পস্কো অ্যাক্টে। এবং চাইল্ড স্টেটমেন্ট রেকর্ড করতে হবে হোম অথবা কোনো প্লেস যেখানে চাইল্ড সুইটেবল প্লেসে, মানে চিলড্রেনকে কোর্টে নিয়ে এসে তার যে স্টেটমেন্ট সেটা রেকর্ড করা কিন্তু এখানে বাধ্যতামূলক নয়। এখানে চাইল্ডের যে স্টেটমেন্ট সেটা রেকর্ড করতে হবে বাড়িতে কিংবা কোনো একটা জায়গায় যেখানে চাইল্ড সেফ ফিল করছে। কোনো রকমের রিপিটেড কোয়েশ্চেন, বারবার চাইল্ডকে গিয়ে কোয়েশ্চেন করা যাবে না। একবার এই পুলিশ আসলো সে করলো, একবার অন্য একটা ইনভেস্টিগেশন আসলো সে করলো, এরকম বারবার তাকে গিয়ে কোয়েশ্চেন করা যাবে না। চাইল্ডের মেন্টাল হেলথের উপর খুব জোর দেওয়া হয়েছে পস্কো অ্যাক্টের মাধ্যমে। স্পেশাল কোড এস্টাবলিশ করতে হবে এবং স্পিডি ট্রায়াল করতে হবে, অ্যাজ সুন অ্যাজ পসিবল পস্কো অ্যাক্টের ট্রায়াল শেষ করতে হবে। এবং কেউ যদি চাইল্ড অ্যাবিউজের শিকার হয় এবং সেটা কিন্তু ম্যান্ডেটারি সেটাকে রিপোর্ট করা, যদি রিপোর্ট না করা হয় কোনো চাইল্ড অ্যাবিউজের কেস, কোনো পেরেন্ট হোক বা যে কেউ, সে কোনো চাইল্ড অ্যাবিউজ হওয়ার পর সেটা যদি রিপোর্ট না করা হয় তাহলে কিন্তু পেরেন্টসদেরও শাস্তি হবে। এই রিপোর্ট না করা সেটাও কিন্তু পানিশেবল অফেন্স। এবং ট্রায়াল প্রসিডিং এর ক্ষেত্রে চাইল্ডের কোনো রকমের আইডেন্টিটি মিডিয়াতে ক্লোজ করা যাবে না। যে কেউ এই মানে অফেন্স করতে হেল্প করেছে তাকেও কিন্তু পস্কো অ্যাক্টের আন্ডারেই পানিশ করা হবে এবং সেম পানিশ করা হবে যেই পানিশমেন্টটা সেই অ্যাবিউসারটা পাচ্ছে। এবং এখানে একটা অ্যামেন্ড করা হয় 2019-এ, 2019 সালে একটা অ্যামেন্ড করা হয়, 2019-এ একটা অ্যামেন্ডমেন্ট করা হয়। এবং এখানে বলা হয়, এখানে ইন্ট্রোডিউস করা হয় ডেথ পেনাল্টি ফর অ্যাগ্রাভেটেড পেনিট্রেটিভ সেক্সুয়াল অ্যাসল্ট। মানে যদি পেনিট্রেশন হয়ে থাকে ডিউরিং দ্য অফেন্স তাহলে কিন্তু ডেথ পেনাল্টির কথাও এখানে বলা হয়েছে। এবং চাইল্ড ভিকটিম তার কাছে কি কি রাইট আছে, রাইট টু বি হার্ড, চাইল্ড ভিকটিমকে শুনতে হবে, লিগাল এড দিতে হবে, মেডিকেল অ্যাসিস্ট্যান্স দিতে হবে এবং কম্প্যাশন অ্যান্ড রিহ্যাবিলিটেশন দিতে হবে। এবং রাইট টু প্রাইভেসির তার কাছে রাইট আছে। এবং যদি এখানে পস্কোর সাথে অন্য কোনো ল আসে, ঠিক আছে, ধরো ক্রাইম হয়েছে, সেখানে সেক্সুয়াল অফেন্স হয়েছে, তার সাথে আরো কিছু হয়েছে, ঠিক আছে, মার্ডার হয়েছে বা চুরি হয়েছে বা অন্য কিছু হয়েছে, তাহলে পস্কো একটা কিন্তু অন্য যে ল গুলো আসছে এখানে সেগুলোকে ওভাররাইড করে দেবে, এটার প্রাধান্য পাবে, পস্কো একটার প্রাধান্য পাবে। তো খুব ইম্পর্টেন্ট ইন জেনারেল অ্যাজ এন ইন্ডিয়ান সবাইকে একটা সম্পর্কে জানা উচিত এবং কোয়েশ্চেনের পারপাসেও তো এখানে তো ইম্পর্টেন্টও হয়ে যায়। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 23, ভারতের কর্মক্ষেত্রে যৌন হয়রানির বিরুদ্ধে কোন আইন প্রণয়ন করা হয়? ভারতের কর্মক্ষেত্রে যৌন হয়রানির বিরুদ্ধে কোন আইন প্রণয়ন করা হয়েছে? এখানে আইন প্রণয়ন করা হয়েছে POSH। এর ফুল ফর্ম হচ্ছে প্রিভেনশন অফ সেক্সুয়াল হ্যারাসমেন্ট অ্যাক্ট 2013-এ আসে। হ্যাঁ, এটা খেয়াল রাখবে। পস্কো তো অলরেডি বলে দিলাম, এটা হচ্ছে ওয়ার্ক প্লেসে যদি কোনো সেক্সুয়াল হ্যারাসমেন্ট হয় বা এমন কোনো সিচুয়েশন ক্রিয়েট করা হয় ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি, তাহলে কিন্তু পশ অ্যাক্ট লাগে।
ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে নারীর প্রতি সম্মান মৌলিক কর্তব্য হিসেবে উল্লেখ করা হয়েছে? মৌলিক কর্তব্য, ফান্ডামেন্টাল ডিউটি, মৌলিক কর্তব্য আছে কোথায়? 51A তে উল্লেখ করা হয়েছে। বাল্যবিবাহ নিরোধ আইন বা চাইল্ড ম্যারেজ প্রহিবিশন অ্যাক্ট দ্বারা নির্ধারিত বয়স কি? ছেলেদের জন্য 21 বছর, মেয়েদের জন্য 18 বছর। ভারতে পণ প্রথা বিরোধী আইন বা ডাউরি প্রহিবিশন অ্যাক্ট, এটা কত সালে পাশ করা হয়? ডাউরি প্রহিবিশন অ্যাক্ট পাশ করা হয় 1961 সালে। সুকন্যা সমৃদ্ধি যোজনা কত সালে প্রণয়ন করা হয়েছে? সুকন্যা সমৃদ্ধি যোজনা, যেটা পোস্ট অফিসে করা হয় একটা স্কিম, খুব ভালো একটা স্কিম, এটা প্রণয়ন করা হয়েছে 2015 সালে। কত অনুচ্ছেদে ধর্ম, বর্ণ, লিঙ্গ নির্বিশেষে ভোটাধিকারের কথা বলা হয়েছে? ভোটাধিকারের কথা বলা হয়েছে আর্টিকেল 326 এ, যেখানে 61তম সংবিধান সংশোধন আইন অনুযায়ী ভোটাধিকারের বয়স 21 থেকে কমিয়ে 18 করা হয়। তোমরা বলবে কত খ্রিস্টাব্দে করা হয়েছিল? জাতীয় নারী দিবস কবে পালন করা হয়? জাতীয় নারী দিবস পালন করা হয় 13ই ফেব্রুয়ারি। জাতীয় মহিলা কমিশন, ন্যাশনাল কমিশন ফর উমেন, কত সালে প্রতিষ্ঠিত হয়? ন্যাশনাল কমিশন ফর উমেন প্রতিষ্ঠিত হয় 1992 খ্রিস্টাব্দে। জেন্ডার রোল কি? নারী ও পুরুষের আচরণ নাকি লিঙ্গভেদ সমাজের নির্ধারিত ভূমিকা? নারী ও পুরুষের অর্থনৈতিক বৈষম্য নাকি কোনোটি নয়? অপশন বি হচ্ছে এখানে সঠিক উত্তর, লিঙ্গভেদের সমাজের নির্ধারিত ভূমিকা। লিঙ্গ সমাজীকরণ বা জেন্ডার সোশ্যালাইজেশনের ধারণা প্রথম কোথায় পাওয়া যায়? জেন্ডার সোশ্যালাইজেশনের ধারণা প্রথম পাওয়া যায় পরিবার থেকে। আমাদের ফ্যামিলি থেকেই শুরু হয় আমাদের পার্সোনাল ডেভেলপমেন্ট বা আমাদের পার্সোনালিটি ডেভেলপমেন্টের কাজ, এবং সেটা শিক্ষা প্রথম আমরা পরিবার থেকেই পাই। সরকারি কর্মক্ষেত্রে মাতৃকালীন ছুটি কত সপ্তাহের দেওয়া হয়? কত সপ্তাহের দেওয়া হয়? এটা হচ্ছে টোটাল 26 উইকসের দেওয়া হয়, এবং এটা পেড লিভ হয়। হ্যাঁ, এটা কিন্তু আনপেড লিভ হয় না বা হাফ পেড লিভও হয় না। 2011 সালের আদমশুমারি অনুযায়ী ভারতের লিঙ্গ অনুপাত কত ছিল? লিঙ্গ অনুপাত ছিল প্রতি 1000 জনের মধ্যে 943 জন মহিলা। সেক্স রেশিও সব থেকে কম ছিল হরিয়ানাতে এবং সব থেকে বেশি ছিল কেরালাতে। ঠিক আছে। নারী ও শিশু কল্যাণ মন্ত্রক নিম্নের কোনটি? নারী ও শিশু কল্যাণ মন্ত্রক হচ্ছে মিনিস্ট্রি অফ উমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট। তো টোটাল আমরা কিছু টপিক পড়লাম এবং কিছু কোয়েশ্চেন করলাম। গোটা পিডিএফটা তোমরা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। আই হোপ তোমাদেরকে একটু হলেও বোঝাতে পেরেছি কি কি ডিফারেন্স থাকে, কি কি ইম্পর্টেন্ট। আর যদি কোনো কোয়েশ্চেন থাকে তোমরা কমেন্ট সেকশনে ড্রপ করতে পারো বা গ্রুপে জানাতে পারো। দেখা হবে নেক্সট ক্লাসে।